পর্ব 42। তপ্ত রোদে অতিষ্ঠ জননগরী, কাঠফাটা রোদের হিটে গা জ্বালা ভাব। মাথার উপর সূর্যতার যেন দাঁড়িয়ে। সময় ঠিক তখন দুপুরের ঘড়ির কাঁটা 1:13। মাত্র ক্লাস শেষ করে কলেজ মাঠে নামলো পঞ্চম বান্ধবী। রোদের প্রহরতায় মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করছে এক একজন। ইতিমধ্যে ধর ধর ঘামে ভিজে গেছে জামা সহ সবার গায়ের অ্যাপ্রনটাও। কিন্তু এর মাঝে দল ছেড়ে রাফাকে কোথাও দৌড়ে চলে যেতে দেখে আচানক চমকে উঠল সবাই। মুহূর্তেই হাঁটা থামিয়ে পিছনে ফিরে রাফাকে উঁচু গলায় ডাকলো মায়া। রাফা, কই যাচ্ছিস তুই? মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো রাফার। জানো, 2 মিনিট অপেক্ষা কর, আমি 5 মিনিটে আসতেছি। রাফাকে দৌড়াতে দেখে পাশ থেকে বিরক্তিতে চেঁচালো শ্রেয়া। রাফাকে উদ্দেশ্য করে বলল, তোকে রেখে চলে যাব কিন্তু আমরা। তোকে দাঁড়াতে কে বলছে? তুই জানা, আমার জানো আছে না? আমার জানো থাকলেই হবে। এর মাঝে মায়াকে উদ্দেশ্য করে পুনরায় চেঁচালো রাফা। ভুলভাল ইংলিশ বলে বলল, জানো, ইউর ওয়েটিং, আই এম কামিং টু 2 মিনিট। চঞ্চল রাফার চঞ্চলতা নিয়ে সবার ধারণা বিগত দিনে ভালোই করে হয়েছে। সবার থেকে মায়ের ধারণাটা বেশি হয়েছে রাফাকে নিয়ে। সেদিন মায়া রাফার জীবন বাঁচানোর পর থেকে যেন রাফা মায়ের জন্য আরেকটা বিশ্বাসযোগ্য স্থান হয়ে দাঁড়িয়েছে। রাফার জন্য সবাই একদিকে, কিন্তু মায়া অন্যদিকে। মায়া এই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে হতাশায় নিঃশ্বাস ফেলল। রাফাকে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে শ্রেয়া রাফাকে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যেতে দেখে সেও দৌড়ালো। রাফার অতিরিক্ত চঞ্চলতা তাদের সবাইকে দারুণ আনন্দ দেয়, কিন্তু অতিরিক্ত রোদের জন্য সবাই ক্যাম্পাসের করিডোরে দাঁড়াতেই মিনিট খানিকের ভেতর রাফাকে দেখা গেল 2 হাতে কোন আইসক্রিম নিয়ে দৌড়ে আসছে। মায়া বারবার থেমে হাঁপাতে হাঁপাতে মায়ের দিকে একটা আইসক্রিম বাড়িয়ে দিতে মায়া সেটা হাতে নিতে নিতে কপাল কুঁচকে রাফার দিকে তাকিয়ে বলল, তুই আইসক্রিমের জন্য তখন ওইভাবে দৌড়াচ্ছিলি? তো কি করব, আমার যেন গরম লাগছে, তাই ওকে একটা আইসক্রিম খাওয়াবো না? তাই বলে এত মানুষের সামনে দৌড়ে গেলি কেন? হেঁটে যেতে। আরে চিল, আইসক্রিম খাও তো জানো। রাফার হাতের অপর একটা আইসক্রিম জুইয়ের দিকে বাড়িয়ে দিয়ে সে অবশিষ্ট আইসক্রিমটা নিজে খেতে লাগলো। শ্রেয়া নাদিয়া কারোর জন্য আইসক্রিম আনতে না দেখে চেতে উঠল শ্রেয়া, তুই আমাদের জন্য আইসক্রিম আনলি না কেন? আমাদের গরম লাগছে না? রাফার দায় সারা উত্তরে বলল, গরম লাগলে কিনে খা, আমি কেন তোকে নিজের টাকায় আইসক্রিম খাওয়াতে যাব? আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি? আজব। তাহলে মায়া জুইকে কে এনে খাওয়ালি? দেখ শ্রেয়া, জানো আমার জানো লাগে, আর জানোর বোন আমার বোন হয়, সেজন্য 2 জনকে খাওয়ালাম। এখন তোরা আমার কি লাগোস যে খাওয়াবো? পাশ থেকে নাদিয়া অবাক সুরে বলল, মানে আমরা তোর বান্ধবী না? আইসক্রিমের কাগজটা ছাড়াতে ছাড়াতে নাদিয়ার কথার উত্তরে বলল রাফা, সেটা আবার কখন হলাম? জীবনে কখনো স্বীকার করেছিস, কাউকে বলেছিস যে তোরা আমার বান্ধবী হোস সেটা? নাদিয়া খানিকটা দমে গিয়ে বলল, বলতে হবে কেন? 2 মাস ধরে আমরা একত্রে আছি, তাহলে হলাম না বান্ধবী? তীক্ষ্ণ দৃষ্টিতে নাদিয়ার দিকে রাফা তাকিয়ে বলল, 2 মাস ধরে কি তোরা আমার সাথে আছিস, নাকি আমি জানোর সাথে আছি বলে তোদের সাথে দেখা হচ্ছে? কোনটা? দেখ, আমার থেকে আইসক্রিম খেতে হলে আগে আমার বান্ধবী হতে হবে, নয়তো আমি কাউকে ফ্রিতে সুতাও দেওয়ার মানুষ না। নাদিয়া কিছু বলার আগেই শ্রেয়া রাফাকে জড়িয়ে ধরে বন্ধুত্ব করার আবদার জানাতে রাফা সেটা বেশ ভাব নিয়ে অ্যাকসেপ্ট করে। শ্রেয়ার সঙ্গে সঙ্গে নাদিয়াও তাই করলো। মুহূর্তের মাঝে 3 জনের মধ্যে বেশ বন্ধুত্ব একটা ভাব তৈরি হতেই শ্রেয়া রাফাকে আইসক্রিম খাওয়ানোর আবদার করতে সেটা পুনরায় না করে বসলো রাফা। বলল, আমি কেন খাওয়াবো? মানে এখন আমরা বন্ধু না? তাহলে তুই আমাকে খাওয়া আগে। আমি না সকালে তোকে 10 টাকা আমরা খাওয়ালাম, ভুলে গেছিস? শ্রেয়ার কথায় রাফার মনে পড়ল, সত্যি সত্যি শ্রেয়া সকালে সবাইকে আমরা খাইয়েছিল, সেখানে রাফাও ছিল। তাই এখন রাফার উচিত শ্রেয়ার সাথে নিজের আইসক্রিম শেয়ার করা। রাফা আইসক্রিমের প্যাকেট ছাড়াতে ছাড়াতে শ্রেয়ার দিকে নিজের আইসক্রিমটা বাড়িয়ে দিতে বলল, ঠিক আছে, তাহলে তুই আমার আইসক্রিম থেকে 5 টাকা করে 10 টাকার কামড় দিবি, ছোটো করে, কেমন? আচ্ছা দে। শ্রেয়া মাথা কাত করে সম্মতি দিয়ে হা করতেই রাফা নিজের আইসক্রিমটা এগিয়ে দিল। চোখের পলকে রাফা অর্ধেক আইসক্রিমটা চলে গেল শ্রেয়ার মুখে। শ্রেয়া হঠাৎ কান্দে। রাফা বোকার মতো তাকিয়ে রইল শ্রেয়ার মুখের দিকে। মায়া, জুই, নাদিয়া উচ্চস্বরে হেসে উঠতেই রাফা রেগেমেগে নাদিয়ার হাতে নিজের বাকি অর্ধেক আইসক্রিমটা ধরিয়ে দিতে বলল, নাদিয়া, তুই আমার আইসক্রিমটা ধর, আজকে ওর পেট থেকে বের করবই আমার আইসক্রিম, নে ধর। শেয়ালের কাছে মুরগি জমা দেওয়ার মতো নাদিয়ার কাছে রাফা আইসক্রিমটা জমা দেওয়ার কাজটা হলো। রাফা যখন শ্রেয়ার মুখ খোলার চেষ্টা করছিল, সে ফাঁকে নাদিয়া রাফার বাকি অর্ধেকটা আইসক্রিম মুখে করে গাল ফুলিয়ে চিবুতে লাগলে মায়া জুয়ের মধ্যে পুনরায় হাসির রুল পড়ল একই কাণ্ড নিয়ে। মায়া হেসে রাফাকে নিজের কাছে টেনে হাতের আইসক্রিমটা এগিয়ে দিতে বলল, আই
এটা আমরা দুজন ভাগ করে খাই। মায়ের কথায় রাফা নাদিয়ার দিকে তাকাতেই দেখলো সে মুখ ভরে ওই আইসক্রিম চিবোচ্ছে। রাফা নিজের বোকামি বুঝতে পেরে গাল ফুলিয়ে মায়ের আইসক্রিমটা ফিরিয়ে দিতে দিতে বলল, খাবো না আমি। আরে আই তো জানো, ভাগাভাগি করে কিছু খেলে ভালোবাসা বাড়ে, বুঝলি? মন খারাপে রাফা মায়ের পাশাপাশি হেঁটে মায়ের আইসক্রিমে কামড় বসাতে চাইলে শ্রেয়া দৌড়ে এসে রাফার গলা জড়িয়ে ধরতেই একইভাবে নাদিয়াও এসে রাফাকে জড়িয়ে ধরলো, সরি বলল। দুষ্টুমিতে মেতে থাকা পঞ্চবান্ধবীর বেনির সুতার সম্পর্কটা যেন চোখে লাগার মতো শক্ত হলো। শ্রেয়া নাদিয়াকে বিদায় জানিয়ে বাকি তিনজন রাস্তার পাশে দাঁড়ালো রিক্সার জন্য। যদিও রাফা উল্টা পথে যাবে রিক্সা নিয়ে, তারপরও সে রিক্সার জন্য একই মোড়ে মায়েদের সাথে দাঁড়ালো। মিনিট দুয়ের ব্যবধানে কোথা থেকে রাহাত দৌড়ে এসে দাঁড়ালো মায়ের সম্মুখে। রাহাতের হঠাৎ উপস্থিতিতে চমকে ওঠার মতো তিনজনে তাকালো সেদিকে। রাহাত হাঁপাতে হাঁপাতে খুবই বিনয়ের সঙ্গে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি আমার সাথে চলুন, হৃদ ভাইয়ের আব্বা আসছেন আপনার সঙ্গে দেখা করতে, চলুন ভাবি। হৃদের আব্বা মানে মায়ের শ্বশুর, আর তিনি হৃদের সঙ্গে মায়ের বৈবাহিক সম্পর্কটা সম্পর্কে অবগত আছেন এতদিনে মায়ের যতটুকু জেনেছে। এখন হঠাৎ সবার অগোচরে ওনার আগমন আর মায়াকে ডেকে পাঠানো ওনার সঙ্গে দেখা করতে, সবকিছু মায়ের মনে ভয়ভীতি সৃষ্টি করলো। মায়ের মনে হলো তিনি নিশ্চয় মায়াকে বলবেন যেন সে হৃদের জীবন থেকে দূরে চলে যায়, তারা বড়লোক আর মায়া গরিব, এই জন্য হৃদের মায়াকে মানাবে না, এমন কিছু বলবে। হয়তো তিনি এটাও বলতে পারে মায়া যেন হৃদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। এলোমেলো চিন্তা ভাবনায় মায়ের মন অস্থির হলো অজানা বয়ে। সত্যি হৃদের বাবা এসেছে কিনা সেটা শিওর হতে মায়া পুনরায় বলল, সত্যি আপনার ভাইয়ের আব্বু এসেছেন, মানে আমার শ্বশুর? আজকে মায়ের তাড়াহুড়োয় কি থেকে কি বলে ফেললো, কিন্তু রাহাত তাতে বিন্দুমাত্র মাইন্ড করলো না, বরং আগের নেই ভদ্রতার সম্মতি দিয়ে বলল, জি ভাবি চলুন। মায়া ভয়ে আমতা আমতা করলো। হুট করে হৃদের বাবার সঙ্গে দেখা করাটা মায়ের মনে ভীতিকর লাগলো। এমনিতেও হৃদ মায়ের সঙ্গে কথা বলছে না, তার উপর আবার হৃদের ভাবা। আজকে মায়া ভয়ার্থ গলায় মাথা নাড়িয়ে হাঁটলো রাহাতের পিছন পিছন। ধীর পায়ের গতি আর মায়ের হাসপাস ভঙ্গি বলছে মায়া এই মুহূর্তে কতটা সিটিয়ে আছে হৃদের বাবার উপস্থিত নিয়ে। রাস্তার অপর পাশে একটা সাদা মার্সিডিজ দেখা গেল দাঁড়িয়ে থাকতে। রাহাত মায়াকে নিয়ে সেখানে যেতেই পেছনে দরজা খুলে বেরিয়ে আসলো মধ্যবয়স্ক নিহাল খান, রোজকার মতো গায়ে সাদা পাঞ্জাবি পায়জামা জড়িয়ে, মুখে ওয়ান টাইম মাস্ক। হয়তো বর্তমান মন্ত্রী হওয়ায় জনসম্মুখ হতে বাঁচতে মুখে মাস্ক পরা। মায়া ওনার সামনে যেতেই মাথা তুলে তাকালো উপরের দিকে। লম্বা চৌড়া এক বলিষ্ঠবান পুরুষ নিহাল খান, দেখে বোঝাই যায় ঠিক তার বাবার হাইট পেয়েছে। গায়ের রংটা দুধ সাদা, রোদের তাপে চামড়া লাল হয়ে আছে। মায়া এক মুহূর্তের জন্য মনে হলো সকল সুন্দর সুন্দর প্রোডাক্ট আল্লাহ তাআলা ওর শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে দিয়েছে, বাকি ওরা তো প্লাস্টিকের। সবাই বলে মায়া সুন্দর, অথচ এই শ্বশুর বাড়ির পাবলিকের সামনে দাঁড়ালে মায়ের মনে হয় ও বড়সড় ডিম পেয়ে ফেল করে প্রতিবার। ওদের সামনে নিজেকে সুন্দর দাবি করে পাশ করা যাবে না ইহ জীবনেও। মায়ের সুন্দর সুদর্শন শ্বশুরের দিকে তাকিয়ে নম্রতার মিহিস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। মাস্কের ভিতর থেকে নিহাল খানের অল্প হাসির শব্দ কানে আসলো মায়ার। তিনি মায়ার মাথায় স্নেহের হাত বুলিয়ে সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছেন আপনি? মায়া চমকানোর মতো অবাক চোখে তাকালো নিহাল খানের দিকে। মায়া গুণাক্ষরে ভাবেনি ওর শ্বশুর এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে। মায়ের সাথে আজ প্রথমবার নিহাল খানের কথা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার দুজনের দেখা দেখি হলেও কখনো কথা হয়নি কারো, কিন্তু আজ সরাসরি মায়াকে আম্মু বলে সম্বোধন করাতে মায়ের জড়তা কমে আসলো কিছুটা। মায়া জানতো নেতারা খুবই ভয়ঙ্কর আর চতুর্মুখী মানুষ হয়, ক্ষমতার গরমে মানুষকে মানুষ মনে করেন না নেতারা। অথচ মায়ের সঙ্গে কি ভদ্রতা ব্যবহার করছে ওর শ্বশুর। নিহাল খানকে নিয়ে মায়ের এতক্ষণ পাওয়া অজানা বইগুলো যেন হঠাৎই কমে আসলো ভিতরে। খানিকটা সহজ হয়ে জড়তায় মিহি গলায় উত্তর করলো মায়া, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব গোছানো আর আন্তরিকতার সঙ্গে হাসি মুখে কথা বলল নিহাল খান। বাবাকে আঙ্কেল বললে হবে আম্মু, বাবাকে বাবাই ডাকতে হয়, বোকা মেয়ে। এরপর থেকে বাবা ডাকবে কেমন? জিত আমার ছেলে হলে তুমি আমার ছেলের বউ, আমার একটা মেয়ে, আর মেয়ের মুখে আঙ্কেল ডাক শুনতে ভালো দেখায় না, বাবা বাবাই হয়, মনে থাকবে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, জি আপু, দ্যাটস এ গুড গার্ল। কলেজ শেষ আম্মু? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ধীর গলায় বলল, জি। তাড়াহুড়ো আছে আপনার? না আপু। দুপুরে খেয়েছেন কিছু? না, কলেজ মাত্র ছুটি হলো, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো। আপনি খেয়েছেন? না আম্মু, আপনার মতোই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো।
তার আগে একটা মিটিংয়ে যেতে হবে। আসলে সামনে নির্বাচন, তাই এখন একটু ব্যস্ততা বেশি। নয়তো বাবা মেয়ে মিলে লাঞ্চটা শেষ করে যেতাম। আচ্ছা যাই হোক, আপনি এটা নিয়ে আম্মু, আমি খুশি হব। নিহাল খানের হাতে একটা মোটাসোটা চিঠির খাম ছিল। এতক্ষণ মায়া লক্ষ্য করেনি সেটা। মনে করেছিল হয়তো নিহাল খানের জরুরি কিছু হবে এই খামটাতে। কিন্তু মায়ার দিকে খামটা এগিয়ে দিতেই মায়া আমতা আমতা করে খামটি নিল। মায়াকে দ্বিধাবোধ করতে দেখে পুনরায় মায়াকে বলল খামটা দিতে। মায়া জড়তায় হাতে চিমটি দিতেই বুঝতে পারলো বেশ ভারী এই খামটি। এতে কি আছে মায়া জানে না, জানার চেষ্টা করলে হলেও তার আগে নিহাল খান নিজেই বলতে লাগলো, সরি আম্মু, আপনাকে উপহারের বদলে টাকা দিচ্ছি বলে। আসলে আপনার এই বুড়ো বাবার মেয়েলি যতটুকু অভিজ্ঞতা ছিল এখন সেটা ভুলে গেছি, অনেক বছর হলো। এই টাকাগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনে নেবেন, তাহলে আমি খুশি হব। আসলে আপনাদের বিয়ের খবরটা আমি আরও আগে পেয়েছিলাম, কিন্তু তারপর এতদিন ব্যস্ততার জন্য আপনার সাথে দেখা করতে আসতে পারিনি। সামনে নির্বাচন, তারপর রিত কেন জানি এখনও চট্টগ্রামে আসছে না আমাকে হেল্প করতে। আসলে রিত নেই বলে আমাকে সকল কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আচ্ছা যাই হোক, পরশু বাড়িতে মেজবান রাখা হয়েছে, আপনাদের দাওয়াত করতে আসলাম আম্মু। আপনি অবশ্যই আপনার শ্বশুর বাড়িতে উপস্থিত থাকবেন সপরিবারে। আমি আরিফকে বলে রাখবো আপনাদের নিয়ে যেতে, কেমন? মায়া মাথা কাত করে আবারও সম্মতি দিয়ে বলল, জি আচ্ছা। আচ্ছা আম্মু, তাহলে আসি। আপনি একটু রিতকে বলে দিবেন যেন কালকের মধ্যে চট্টগ্রামে চলে আসে। আসলে রিত নেই, তাই একা হাতে আমি সবটা সামলাতে হিমশিম খাচ্ছি। আপনি বললে হয়তো ও চলে আসবে। মায়া বলতে পারলো না রিত মায়ের সঙ্গে রাগ করে চট্টগ্রামে আসে না, কিন্তু নিহাল খানের ব্যস্ততা দেখে মায়ের সত্যিই খারাপ হলো। অপরাধবোধে জড়িয়ে মায়া সত্যিটা গোপন করে বলল, জি আচ্ছা, আমি ওনাকে বলবো আব্বু। মায়ের কথার সাথে সাথে নিহাল খানকে আদরে উঠে মায়ের মাথায় হাত বোলাতে দিল। স্নেহময় হাতে হিজাবের উপর দিয়ে বুলিয়ে বলল, আচ্ছা আসি তাহলে আম্মু, আপনি ভালো থাকবেন, কেমন? জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে উঠতে উঠতে মায়া সালামের উত্তর করলো নিহাল খান। রাহাতও গিয়ে বসলো গাড়ির সামনের সিটে। কয়েক সেকেন্ডের ব্যবধানে গাড়িটি চলে যেতে দেখে রাস্তার অপর পাশ থেকে তাড়াহুড়ো এগিয়ে আসলো জুই আর রাফা। দুজনে মায়াকে ঘিরে নানান কথা জানতে চাইলো। জুই মায়াকে প্রশ্ন করে বলল, কেন এসেছিল আঙ্কেল? আমার সাথে দেখা করতে। কেন? ওনাদের বাসায় নাকি মেজবান রাখা হয়েছে, সেজন্য আমাকে ছেলের বউ হয়ে সেখানে উপস্থিত থাকতে বলল। পাশ থেকে জুইয়ের কথায় ফুরন কেটে রাফা বলল, জানো তোর হাতে ওইটা কি? রাফার কথায় মায়া জুই সকলের দৃষ্টি মায়ের হাতের খামটার উপর পড়ল। মায়া উল্টো হাতে ঠুট উল্টে খামটা ঘুরিয়ে এপিটুপিট দেখে বলল, মনে হয় টাকা আছে। ওনার আব্বু খামটা দিয়ে বলল আমাকে পছন্দ মতো কিছু কিনে নিতে। উনি নাকি মেয়েলি উপহার বুঝেন না, তাই আমাকে টাকা দিতে বাধ্য হলো। রাফা হাত বাড়িয়ে বলল, প্যাকেটটা দে তো আমাকে, দেখি কত আছে। মায়া রাফার দিকে প্যাকেটটা ইয়ে দিতেই রাফা সেটা হাতে নিয়ে প্যাকেট ছিঁড়তেই বেরিয়ে আসলো 500 টাকার একটা মোটা বান্ডেল। টাকার উপর ব্যাংকিং সিল সহ টাকার পিন আটকানো। রাফা মোটা টাকার বান্ডেল হাতে নিতেই চোখ বড় বড় হয়ে গেল সবার। মায়া নিজেও ভাবিনি এত টাকার বান্ডেল ওর শ্বশুর ওকে দরিয়ে দেবে, তাহলে সে কখনোই এটা গ্রহণ করতো না। রাফা টাকার বান্ডেলটা হাতে নিয়ে বলল, বাপরে, বড় লোক শ্বশুর হলে এমনই হয়। প্রথমবার ছেলের বউয়ের মুখ দেখেই ডিরেক্ট 50,000 টাকার বান্ডেল ধরিয়ে দিল। আহা, কি ভালো মানুষ তারা। আচ্ছা জানো রিচুজু কবে আসবে? পরশু। এতক্ষণ মুখে অবাকতা থাকলেও হুট করে যেন অন্ধকার ছেয়ে যায় মায়ের মুখে রাফার শেষ কথাটা শুনে। রিত আসবে কিনা মায়া নিজেও জানে না, বরং মায়া অপেক্ষায় আছে হৃদের। সে কখন আসবে আর কখন মায়ের হৃদের অভিমান ভাঙাবে। অনেক তো হলো এই মান অভিমানের পাল্লা। আজ 3 মাসের উপর হয়েছে হৃদের সঙ্গে মায়ের দেখা নেই, ঠিকঠাক কথাও হয় না। এই 3 মাসে লাস্ট 2 বার মায়ের কত চেষ্টা করে হৃদকে বোঝাতে, কিন্তু হৃদ তো মায়ের কোনো কথা পাত্তাই দিচ্ছে না। মায়া এখন মনে হচ্ছে মায়া ব্যর্থ হয়ে পড়েছে হৃদের অভিমান ভাঙাতে গিয়ে। কোনো ছেলে মানুষকে এত রাগ করে দেখেনি মায়া। মায়াকে কিছু বলার সুযোগই দিচ্ছে না সে। এর মধ্যে মায়ার শ্বশুর ওকে দায়িত্ব দিয়ে গেল ওর অভদ্র জামাইকে চট্টগ্রাম ফেরাতে। মায়া কিভাবে এই অসম্ভব কাজটা সম্ভব করবে সেটাই চিন্তা বিষয়। মায়া তো এখন কোনো রাস্তাই দেখছে না। মায়া মন খারাপ করে রাফা বুঝলো হৃদ আসবে না পরশু, সেজন্য জুইয়ের কাছে ওদের ফোন চেয়ে রাফা বলল, জুই তোদের ফোনটা দে তো একটু। কেন? আরে এত প্রশ্ন করছিস কেন? ফোনটা দিলেই তো হয়, দেখতে পারবি কি কেন চাইছি, দে না বোন। তুই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে ফোন বের করে রাফার হাতে তুলে দিতেই রাফা মেসেজ বক্সে গিয়ে উচ্চস্বরে বলে বলে লিখতে লাগলো, জান, আই এম ভেরি লংলি ফর ইউ কাম টু মি, আই উইল গিভিং ইউ টেস্টিং হানি। রাফার মুখে ভুলভাল ইংলিশ আর অদ্ভুত কথাবার্তা শুনে নাক মুখ ছিটকালো মায়া। রাফার হাতে ফোনটা টানাটানি করে বলল, ছি, কিসব বাজে মেসেজ করছিস তুই? উনি এসব দেখলে আমাকে মেরে ফেলবে, ফোন দে তুই। রাফা ফোনটা নিজের কাছে টেনে পড়লো। আরে চিল, জানো বেড়া নিস না, বেড়া মানুষ এসব মেসেজে আটকায়, তোকে মারবে না বরং টান খেয়ে চলে আসবে।
মায়া আগের নেই নাক মুখ ছিটকিয়ে বলল, জি কি নোংরা মাইন্ড তোর রাফা, দে আমার ফোন দে, তোর আর মেসেজ করা লাগবে না, ফোন ছাড়। আরে জান, প্রমিস করছি আর দুষ্টু কিছু লিখবো না, শুধু ভাইয়াকে বলবো কাল চলে আসতে, সত্যি। মায়া থামলো, সন্দেহ নিয়ে হাত ছেড়ে দিল, মনে করলো সত্যিই বুঝি এবার রাফা ভালো কিছু মেসেজ করবে রিতকে। কিন্তু মায়ার আশায় রাফা পানি ঢাল সহ বালতি ভরে ভরে পানি ডাললো। বেশ সময় নিয়ে কিছু টাইপিং করলো ফোনে। রিতকে মেসেজ পাঠিয়ে দুষ্ট হাসলো রাফা। জুই মায়া রাফার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তখনও। রাফা ধরা পড়ে যাওয়ার ভয়ে রিতকে মেসেজ সেন্ড করে সেটা আবার ডিলিট করে দিল, যাতে মায়া সেটা পড়তে না পারে। রাফাকে দুষ্ট হাসতে দেখে পাশ থেকে সন্দেহ পোষণ করে জুই বলল, তুই হাসছিস কেন এইভাবে? রাফা হেয়ালি করে উত্তর দিয়ে বলল, মাশাল্লাহ, আমার মুখটাই হাসি হাসি দেখতে, সেজন্য তোর মনে হচ্ছে আমি হাসছি, আসলে আমি কিন্তু হাসছি না, বুঝলি। তুই আমার ফোন দে। পুনরায় থাবা মেরে ছিনিয়ে নেওয়ার মতো রাফার থেকে ফোন নিল মায়া। মেসেজ বক্স চেক করতে করতে সেখানে তেমন কিছু না পেয়ে শুধু মায়া পূর্বের করা মেসেজগুলো দেখলো। মায়া কভার ট্রাক দেখিয়ে রাফাকে বলল, সবকিছু ডিলিট করলি কেন? ওনাকে কি মেসেজ করছিস তুই? রাফা এগিয়ে এসে মায়ের কাজ জড়িয়ে ধরতে ধরতে স্বতঃস্ফূর্তর সঙ্গে বলল, করেছি কিছু একটা, তবে তুই শিওর থাক জানো, ভাইয়া মেসেজটা দেখা মাত্রই চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আসলে আসলে বেড়া মানুষ নারীতেই আটকায়, বুঝলি। রাফার কথায় মায়া যেন খুশি হয়ে গেল, অবিশ্বাস্য গলায় বলল, সত্যি আসবেন উনি? 2 কোটি% শিওর থাকো, ভাইয়া অবশ্যই আসবেন। এখন তুমি আমাদের লাঞ্চ করাও তো জানো, তারপর তোমার জন্য স্পেশাল শপিং এ যাব আমরা। রাফার কথায় মায়া কিছু বলবে তার আগে জুই প্রশ্ন করে বলল, শপিং এ কেন? আরে শাড়ি কিনতে হবে না? হঠাৎ শাড়ি কেন? আরে পরশু জানো আর ওর শ্বশুর বাড়িতে যাবে না, তখন কি সাধারণ ড্রেস পরে যেতে পারবে? বউ বলে কথা, অবশ্যই শাড়ি পরতে হবে জানুর, নয়তো জানুর শ্বশুর বাড়ির মানুষ কি ভাববে বল। রাফার কথায় আপত্তি জানিয়ে জুই বলল, তাই বলে এখন থেকে শাড়ি কিনতে যেতে হবে? প্রোগ্রাম তো পরশু, কাল শপিং এ গেলে তো হয়। রাফা আত্মবিশ্বাসের সঙ্গে বলল, কাল জানুর জিজুকে নিয়ে অনেক ব্যস্ত থাকবে, কাল সময় পাবে না, তাই আজই চল। জুই এবার সন্দেহ করে বলল, তুই কিভাবে এত শিওর হচ্ছিস? রিত ভাইয়া কালই চলে আসবে? 3 মাস ধরে ভাইয়াকে মানাতে পারছে না মায়া, আর তোর একটা মেসেজেই ভাইয়া কাল চলে আসবে? রাফা ভাব নিয়ে বলল, আসলে এতদিন ওষুধ জায়গা মতো পড়েনি, সেজন্য ব্যথা ভালো হচ্ছিল না, এখন ঠিক জায়গায় মলম লাগিয়েছি, ব্যথা ভালো না হওয়ার চান্সই নাই, বুঝলি। মানে? রাফা খানিকটা বিরক্ত হয়ে বলল, আরে চল তো, মানেটা কালই টের পাবি, এখন চল। রাফা রিতকে কি মেসেজ করলো যার জন্য রিত সবকিছু বলে চট্টগ্রামে চলে আসবে? মায়ের জন্য, আর মায়া জানে না আর না জানতে চাই। রাফা যাই মেসেজ লিখুক তাতে মায়ের কোনো আপত্তি থাকবে না। যদি রিত সত্যি সত্যি চট্টগ্রামে চলে আসে তাহলে মায়া শুধু এই মুহূর্তের অপেক্ষায় ছিল। যেভাবেই হোক, এত অপেক্ষা এবার মায়ের বিষাক্ত লাগছে।